শোক আর শ্রদ্ধায় গুলশানে হোলি আর্টিজানে নিহতদের স্মরণ। তরুণ প্রজন্মের বিপদগামিতা ঠেকাতে আরো উদ্যোগের দাবি। তরুণদের হাতে আমাদের দেশটাকে ছাড়তে হবে, তরুণদের উপর বিশ্বাস রাখতে হবে। কোনোদিন আর রিপিট হোক সেটা তো কোনোদিনই একজন মা হিসেবে চাই না। হোপফুলি আমরা সামনে আরো বেশি শক্ত হাতে এটা হ্যান্ডেল করতে পারবো। ঐক্যবদ্ধ প্রতিরোধেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব। এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলা করেছে, কমব্যাট করেছে, বিজয়ী হয়েছে। 1 বছর পর 5 জঙ্গি ও এক সন্দেহভাজনের লাশের ফরেনসিক রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সফল, বড় ধরনের নাশকতার সক্ষমতা নেই দাবি পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা একটি বাড়িতে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। অস্ত্র, বোমা ও সুইসাইডাল ভেস্ট সহ 3 নারী আটক। 10 মাসেও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএমপি। হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের আশ্বাস। তথ্যের নিরাপত্তা নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। ডাল, ছোলা সহ সব নিত্যপণ্যের দরই নিম্নমুখী। এবং নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য জটিলতা কাটছে শিগগিরই। চলতি মাসেই বসবে প্রথম স্প্যান। শোক আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞে নিহতদের। দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিদেশি বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। অশ্রু সজল ছিলেন শ্রদ্ধা জানাতে আসা বন্ধু ও স্বজনরা। এ সময় জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1 বছর আগে হোলি আর্টিজান বেকারিতে ঘটেছিল দেশের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলা। ভয়াবহ সেই দিনটিতে দেশি বিদেশি নাগরিকদের মধ্যে প্রাণ হারাতে হয় জাপানের 7 জন নাগরিককে। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত, সঙ্গে ছিলেন জাইকার প্রতিনিধি দলও। এই দিনটিতে ইতালির 6 জন নাগরিকও নিহত হন। শ্রদ্ধা জানিয়ে ইতালির রাষ্ট্রদূত কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানিয়েছে নিহতদের পারিবারিক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরকম কারো যেন সন্তান যেন হারায়নি, কারো যেন বোন, মা কখনো যেন। আই এম সরি। ভয়টা এখনো আছে, বাট প্রত্যেকবারই আমরা সেই ভয় ক্রস করে যাচ্ছি। আমার দেশ এই টেররিস্ট দেশ না, আমি এতটুকুই বলবো। আর যাদের প্রাণ চলে গেছে তারা তো চলেই গেছে। ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী সফল, তবে নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না, জনগণের সমুদয় শক্তি দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এ ঘটনার তদন্ত দাবি করেছেন। দেশের মধ্যে বিভিন্নভাবে উগ্রবাদীর যে নেটওয়ার্ক চেপে বসেছে সেটিকে উৎখাত করা, কিন্তু আমরা ক্ষমতাসীনদের দিক থেকে এই ধরনের আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। 2016 সালের সেই হামলায় 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী 5 জঙ্গির সবাই মারা পড়লেও 2 পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি 23 নাগরিককে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। হোলি আর্টিজান হামলার পর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সফল হয়েছে দাবি করে পুলিশ বলছে, বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা এখন জঙ্গিদের নেই। তবে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূলের জন্য সামাজিক সচেতনতা প্রত্যাশা করছেন তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পেছনের রাজনৈতিক মদদ বন্ধ করতে না পারলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয়।
হলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমেলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। 1999 সালে কবি শামসুর রহমানকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা সহ ছোট বড় নানা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছে জঙ্গি সংগঠনগুলো। কিন্তু নৃশংসতা ও ব্যাপকতা বিবেচনায় সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হয় গুলশান হোলি আর্টিজান হামলাকে। আমেরিকার যেমন টুইন টাওয়ার হামলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের দেশে হোলি আর্টিজান হামলাটাকেও একইভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। হোলি আর্টিজান আক্রমণের পর দেশে জঙ্গি তৎপরতা ও জঙ্গিবাদ মোকাবেলায় এসেছে নতুন মোড়। যদিও সরকার অস্বীকার করছে, তারপরেও গুলশান ঘটনার পর থেকেই দেশীয় জঙ্গি সংগঠনগুলোর আইএস কিংবা আল কায়েদার সম্পৃক্ততার কথা আলোচনায় এসেছে জোরালোভাবে। গুলশান হামলার পর গেল 1 বছরে 19টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 70 জঙ্গি, গ্রেফতারও হয়েছে অনেকেই। অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমায় মারা গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর 3 সদস্য ও 1 ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন অনেকেই। এই প্রেক্ষাপটে প্রশ্ন ছিল, জঙ্গি দমনে কতটা সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী? হোলি আর্টিজানের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাতে পরিবর্তন এনেছি। ইন্টেলিজেন্স বেস আমরা যে অভিযানগুলো করেছি, প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের ডিটেকশনে যে পরিবর্তন এসছে, এটা আমি মনে করি বাংলাদেশ ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। আমি মনে করি যে এই জঙ্গি সন্ত্রাসীদের সক্ষমতা অত্যন্ত ক্ষয়িষ্ণু হয়েছে, অত্যন্ত নিয়ন্ত্রিত হয়েছে। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সকলকেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গি বিরোধী অভিযান চলমান রাখতে হবে, সেই সঙ্গে বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। প্রস্তুতি পর্বেই জঙ্গিদের গ্রেফতার কিংবা দমন করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলছেন, এখন উদ্যোগ নিতে হবে জঙ্গিদের পেছনের অর্থের উৎস বন্ধ করার দিকে। সংশ্লিষ্টরা বলছেন, সারা বিশ্বেই এখন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে উগ্রবাদ, আর এর রেশ কিছুটা পড়েছে বাংলাদেশেও। আর তাই পরামর্শ, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সম্পৃক্ত করতে হবে সাধারণ মানুষকেও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে হোলি আর্টিজানে নিহত জঙ্গিদের মধ্যে 4 জন গুলিতে ও 2 জনের বোমার আঘাতে মৃত্যু হয়েছে। দুপুরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে জঙ্গিদের ফরেনসিক রিপোর্ট হস্তান্তরের পর সাংবাদিকদের কথা জানান ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। হামলার আগে জঙ্গিদের শক্তিবর্ধক ওষুধ সেবনের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। 5 জন লোক অথবা 6 জন লোক কিভাবে 20 জন মানুষকে মেরে ফেলে, এবং শুধু 20 জন না, এরা হচ্ছে অনেক সুঠামদেহী লোক 20 জন মানুষকে মেরে ফেলাটা, এটা আমাদের মধ্যে একটা কোশ্চেনের হয়েছে, অ্যারেস্ট করছে আমাদের মাথায়। ওই কোশ্চেনটার আনসার খুঁজতে গিয়ে আমরা কিছু তাদের ব্লাড, ইউরিন এবং তাদের বিশ্লেষণ সংরক্ষণ করেছি। অর্থাৎ তারা এই ঘটনা ঘটানোর আগে তারা উত্তেজক অথবা কোনো ড্রাগ খেয়েছিল কিনা সেটা কনফার্ম করার জন্য আমাদের যে নমুনাগুলো আছে আমরা আমাদের সিআইডি ল্যাবে পাঠাইছি। সিআইডি ল্যাব থেকে জানানো হয়েছে যে কোনো শক্তিবর্ধক কিছু ওরা সেবন করেন নাই। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় ঘিরে রাখা বাড়িটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযান চলছে। সেখান থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বোমা, অস্ত্র ও সুইসাইডাল ভেস্ট সহ 3 নারীকে আটক করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এসএম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের সাথে যোগ দেয় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। বাড়িটিতে তল্লাশি চালিয়ে 2টি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, গান পাউডার ও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী। জঙ্গি এলাকায় আছে আমরা বুঝতেও পারি নাই যে এত বড় জঙ্গি সংগঠন এলাকায় অবস্থান করছে। হঠাৎ করেই সকালবেলায় উঠে শুনি আমার বাড়ির পাশ থেকে এখানে
আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা তো কিন্তু ভয়ে বাড়ি থেকে বাড়াতে পারছি না, আমরা খুব এর ভিতরে আতঙ্কের ভিতরে আছি। বাড়িটি থেকে 2 শিশুকে উদ্ধার এবং 3 নারীকে আটক করা হয়। এদের মধ্যে একজন নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী বলে জানায় পুলিশ। 2টি ভেস্ট, সুইসাইডাল ভেস্ট আছে, আর কিছু এক্সপ্লোসিভ আছে, এক্সপ্লোসিভ ডিভাইস আছে। অভিযানে 3 জন নারীকে জীবন্ত উদ্ধার করা হয় এবং 2টি শিশুকে উদ্ধার করা হয় বাড়ি থেকে। আর এই নারীদের পরিচয় পাওয়া গেছে, একজন হচ্ছে নব্য জেএমবির বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে নব্য জেএমবির বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। 6 মাস আগে ভেড়ামারা শহরের এই বাড়িটি নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি দর্জি ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নেয় বলে জানান মালিক নাসিমা বেগম। সময় সংবাদ, কুষ্টিয়া। 10 মাস পেরিয়ে গেলেও ডিএমপির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এখনো সম্পূর্ণ হয়নি। অন্যদিকে যারা তথ্য দিয়েছেন তারা বলছেন ব্যক্তিগত তথ্য পুলিশের কাছে দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাই তথ্য সরবরাহের কারণে যদি কোনো নাগরিক হয়রানির শিকার হন তবে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। সিলিয়া সুলতানার রিপোর্ট। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর রাজধানীতে যে কয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে তার মধ্যে মিরপুরে পাওয়া গেছে সবচেয়ে বেশি। কিন্তু নানা কারণে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মিরপুর এলাকাটাই আছে সবচেয়ে পিছিয়ে। এখানে বিতরণ করা ফর্মের 70,000-এর বেশি এখনো সংগ্রহের বাইরে। আমাদের বাসায় 8 জন থাকে, 3 জনের নাম হ্যাঁ, এর বেশি নাই। সমস্যা হবে পরে যদি কোনো তদন্ত আসে বলবে যে আপনার সদস্য 4 জন, কেন 3 জনের নাম। গত বছরের 16 সেপ্টেম্বর থেকে রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য নিতে ঢাকার 8 বিভাগে 20,15,374টি ফর্ম বিতরণ করা হয়। এর মধ্যে জমা পড়েছে 18 লাখের বেশি। অন্যদিকে পুলিশের কাছে ব্যক্তিগত তথ্য দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। যেহেতু আমাকে বাধ্য হইলে ইনফরমেশনটা দিবে, এখন পুলিশ এটা কেউ কোথায় নিবেন না নিবে সেটা আমার জানার কথা। এটা কি থানাতে সিকিউর আছে না এই ইনফরমেশনগুলো অন্য কেউ অন্যভাবে ইউজ করছে কি না জিজ্ঞেস করিনি আমরা। ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্য পুলিশের ডাটাবেজে সংরক্ষণের কাজ প্রায় শেষ। তবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য দিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন তার দিকেও লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি। সমাজে কিন্তু খুব মুষ্টিমেয় বা গুটি কয়েক ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকে। তথ্যের যে নিরাপত্তাগুলো এগুলো অবশ্যই আমরা খুব গোপনীয়তার সাথেই রক্ষা করছি, যাতে অন্য কেউ এই তথ্যের কোনো এন্ট্রি না পায় বা তার এই তথ্যটি না দেখতে পারে বা কেউ শেয়ার না করতে পারে, সে বিষয়ে আমাদের একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এদিকে কোনো নাগরিক হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। ডেটাবেসটা অতি অবশ্যই যারা সন্ত্রাস এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদের, কিন্তু এটাতে কোনো নাগরিকের হয়রানির জন্য না হয়। গোপনীয় তথ্য নিয়ে কেউ যেন কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে না পারে। নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলেই নিম্ন আদালতে উচ্চ আদালতে রিট করার ব্যবস্থা তো আছেই। তো মুশকিলটা সেখানে না, মুশকিলটা হচ্ছে যে এখানে আপনি আদালতের দ্বারস্থ হতে গেলে আপনাকে যে প্রক্রিয়াটা সেটা খুব বিলম্বিত। একই সাথে নাগরিকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার ঠিক রেখে সরকারের পক্ষ থেকে সার্বিক একটি ডেটাবেস করার উদ্যোগ নেওয়া হলে অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ছোটখাটো কিছু অভিযোগ করলেও নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। ট্রেনের হুইসেল নয়, এ যেন ঘর ছেড়ে আসার এক দীর্ঘশ্বাস। রোববার রাজধানীতে শুরু হবে পুরোদমে কর্মব্যস্ততা, আর তাই ছুটির শেষ দিনটিতে কর্মমুখী মানুষের জনস্রোত। শনিবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে একের পর এক ট্রেন। স্বজনদের ছেড়ে আসার আক্ষেপ নিয়ে জীবিকার টানে কিংবা ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নগরীতে পা রেখেছেন সবাই। ঢাকায় ফিরতে একটু কষ্ট লাগে, ওখানে সব রিলেটিভসরা যেহেতু আসে। গ্রামে তো ঈদ কাটানোর জন্য গেছিলাম, তারপরে ঈদ কাটা চলে আসছি, আর কলেজ খুলে গেছে। প্রচন্ড ভিড় ছিল, তারপরেও আমরা কষ্ট করে আমাদের সিটে আসছি। সিটের বসার পরে আমাদের কোনো সমস্যা হয়নি।
এদিকে বাস টার্মিনালগুলোতেও দিনভর ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ছোটখাটো যানজট ছাড়া তেমন ভোগান্তি ছিল না যাত্রাপথে, তাই উচ্ছ্বাসের কথা জানান নগরবাসী, সেই সাথে প্রিয়জনদের ছেড়ে আসার অনুভূতি। বাড়িতে যখন ঈদ করেছি সবার সাথে তখন ভালো লেগেছে, এখন আমার ঢাকায় আসাতে একটু মন খারাপ। রাস্তাঘাটে কিছু জ্যাম ছিল, তেমন কোনো ভোগান্তিতে পড়ে নাই, কিন্তু ডাবল ভাড়া দিয়ে আসতেছে। আবার সেই জনতার ভিতর, আবার সেই ভিড়ের ভিতর, যানজটের ভিতর আবার ঢাকা শহরে আসছি। পেটের তার 6টার সময় ফেরিতে উঠছি, এপার আসছি 7টা সাড়ে 7টার দিকে। সো এটা একটু আমাদের জন্য পেইনফুল, বাট এভরিথিং ইজ ওকে। ভোরের আলো ফোটার আগেই বরিশাল, পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলের 17টি জেলার যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনালে ভিড়তে থাকে লঞ্চগুলো। অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ থাকলেও অনেকটা নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বসতে তো পারি নেই, দাঁড়িয়ে আসছি, তো অনেক ভালো লাগছে। অনেক লোক হয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করছে লঞ্চে। জীবিকার তাগিদে প্রিয়জন ছেড়ে আসা মানুষগুলোর কর্মব্যস্ততায় রোববার থেকে রাজধানী ফিরে পাবে তার পুরনো চেহারা। প্রতিদিনের যানজট ঠেলে ক্লান্ত নগরবাসী আবারও অপেক্ষায় থাকবে শেকড়ের কাছে ফিরে যাবার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের ভিড় ছিল চাঁদপুর ও মাদারীপুর লঞ্চ ঘাটে। চাঁদপুর লঞ্চ টার্মিনালে ছিল হাজারো মানুষের ভিড়। ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত চাঁদপুর ঢাকা ও চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে 20টি লঞ্চ ছেড়ে যায়। লঞ্চে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দুপুর 2টো থেকে রাত 12টা পর্যন্ত 15টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটেও। ভোর থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীরা নৌযানে ওঠেন। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য লঞ্চ ও স্পিডবোট চালকদের সতর্ক করেন। দুপুরের সময় আরো থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজন। 96 বছরে ক্যাম্পাসে উন্নয়নের তকমা লাগলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। সীমাবদ্ধতার পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। রাজধানীতে নিম্নমুখী চালের বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমেছে চালের। বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম কমেছে 2 টাকা। ডাল, ছোলার দামও রয়েছে কমতির দিকে। কমেছে রসুনের দরও। তবে আগের দামেই বিক্রি হচ্ছে দেশি বিদেশি পেঁয়াজ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। চাল আমদানিতে শুল্ক কমানোর পর থেকেই কমতে শুরু করে চালের দাম। এরই ধারাবাহিকতায় ঈদের আগে এক দফা কমার পর চলতি সপ্তাহের শুরুতে আবারও দাম কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রি28, গুটি স্বর্ণা সহ সব ধরনের চালের। ঈদের পর এখনো ফাঁকা বাজারে বিক্রি অনেকটাই কম জানালেও চালের দাম আরো কমার আভাস দিলেন পাইকাররা। এখনো কাস্টমার বাজারে আসেনি, টুকটাক বেচা কিনা হচ্ছে। আগের চেয়ে একটু কমে বেচার চিন্তা ভাবনা আমরা করতেছি। ঈদের আগের চেয়ে আমরা কেজিতে 1 টাকা 1.5 টাকা কম। আগামী সপ্তাহে যখন মাল আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব, অর্ডার দেওয়া আছে, সেই মালগুলো আসলে বোঝা যাবে যে কতটুকু কমবে। তেমন কোনো কর্মব্যস্ততা নেই আদা, রসুন, পেঁয়াজ বেচাকেনাতেও। গেল সপ্তাহের দামেই 24 টাকা কেজি দরে দেশি আর সর্বোচ্চ 20 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ। তবে কিছুটা বাড়তি আদার দাম। আদার বর্তমান রেট আছে 62 টাকা, ঈদের আগে ছিল আপনার 58 টাকা। আর রসুনের দাম 110 টাকা ভালোটা, ঈদের আগে ছিল 130 টাকা। মার্কেটে লোকজনও নাই, কাস্টমারও নাই, মালের আমদানি নেই। রোববারে ফুললেই মানুষ আইয়া বলবো বাজারে ঠিক হয়ে যাবে। এদিকে প্রায় 2 মাস ধরে ওঠানামার মধ্যে থাকা চিনির দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় কমেছে 100 টাকা পর্যন্ত। সয়াবিনের দামে কোনো হেরফের না থাকলেও কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে ডাল, ছোলার দাম। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্য দরকারি পণ্য সামগ্রী। সবচেয়ে কম দাম হলো 60 টাকা কেজি, আর যেটা আপনার দেশি ওটা আমরা 96 টাকা করে বিক্রি করতেছি। তেলের দামও আগের মতোই আছে। 1 নম্বরটা 84 টাকা কেজি, আর পাম হলো 74 টাকা কেজি খোলা। চিনির বাজার ঈদের আগের চাইতে 100 টাকা বস্তায় কমে গেছে, এখন ধরেন না 2900 টাকা যাইতেছে। অন্য কিছু আর কোনো নাই, পরিবর্তন নাই। স্থিতিশীল মশলার বাজারে প্রতি কেজি এলাচ 1400 থেকে 1600, গোলমরিচ 800 থেকে 1200, লবঙ্গ 950 আর দারুচিনি বিক্রি হচ্ছে 300 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে কাজের গতি নিয়ে প্রতিবেদন। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য জটিলতা কাটছে শিগগিরই।
প্রকল্প পরিচালক বলছেন, সমস্যা সমাধানে দেশি বিদেশি পরামর্শকরা কাজ করছেন। নদীর দুই প্রান্তে একসাথে পুরোদমে পাইলিং এর কাজ শুরু হবে খুব দ্রুতই। এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হওয়ায় কাজে গতি আসবে বলে আশাবাদী তারা। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর কাজ চলছে। সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় শেষের দিকে, সেখানে নদীর স্রোত এবং তলদেশে মাটির স্তরের গঠন সহ নানা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলেছে মূল সেতুর পাইলিং এর কাজ। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে 42টি। এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় 120 মিটার। তবে শুরু থেকেই নদীর মাওয়া প্রান্তে মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে দৈর্ঘ্য নিয়ে জটিলতা দেখা দেয়। এই প্রান্তে 6 ও 7 নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। এখানে 36 থেকে 42 নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে। মাওয়া প্রান্তে 1 নম্বর এবং 6 থেকে 12 নম্বর পিলারের দৈর্ঘ্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ফলে অন্য পিলারগুলোতে কাজ ধরা হলেও বন্ধ আছে এই কয়টি পিলারের কাজ। তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের ল্যাঙ্ক ভেরি করবে, যেটা ডিজাইনার দিচ্ছে এর থেকে কোথাও বাড়তেছে কোথাও সমান থাকতেছে। স্যাম্পল টেস্টের পরে এখন অ্যাকচুয়াল টেস্ট হয়েছে। অ্যাকচুয়াল টেস্ট করে আমরা ধরেন যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। নদীর ওই পারে জাজির পাশে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পারে আমরা দিতে পারি নাই। ওখানে একবার টেস্ট করছি, হয়ে গেছে, বাট এখানে একবার টেস্টও হয়নি সয়েলের ভিন্নতার জন্য। তো এখানে আমরা সক্ষম হয়েছি। পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ 3000 কিলোজৌল ক্ষমতা সম্পন্ন নতুন একটি হ্যামার। জার্মানিতে তৈরি এই হ্যামার প্রায় 1.5 মাস সমুদ্র পাড়ি দিয়ে জুন মাসে মাওয়া এসে পৌঁছে। এটিকে এখন জাজিরা প্রান্তে পাইলিং এর কাজে ব্যবহার করা হবে। আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার করা হবে মাওয়া প্রান্তে। সবকিছু মিলে পুরো নদী জুড়েই পাইলিং এর কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটা তো 100 বছরের প্রজেক্ট, কেউ তো আর 100% শিওর নয়, কোনো বিশেষজ্ঞই মতামত দিবে না। আর আমাদের টেস্ট যাওয়া মানে আমার 3 মাস 4 মাস পিছায় যাওয়া। এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এখন পর্যন্ত মূল সেতুর কাজ 52% হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 44%। মাওয়া প্রান্তে যখন পাইলিং এর সমস্যা, সেখানে পুরো পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত সর্বোচ্চ কাজ হয়েছে এই জাজিরা প্রান্তের 37 নম্বর পিলারটিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিলারটির একেবারে চূড়ায়। একই সময় সামনের দিকে পুরো প্রস্তুত করে নেওয়া হচ্ছে 38 নম্বর পিলারটিকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দফা পেছানো হলো চলতি মাসের মধ্যে সম্ভব হবে এই দুটি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসিয়ে দেয়া। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা স্লোগানে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে 96তম প্রতিষ্ঠাবার্ষিকী। সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় জড়ো হতে শুরু করেন সকল অনুষদের শিক্ষক ও হলের শিক্ষার্থীরা। এরপর জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং হলসমূহের পতাকা উত্তোলন করা হয়। এ সময় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরেফিন সিদ্দিক। কেক কাটার পর সবাইকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর পরপরই শুরু হয় বর্ণাঢ্য র্যালি। 96 বছরের দীর্ঘ পথ চলায় জ্ঞান বিতরণের পাশাপাশি দেশের ক্রান্তিকালে আন্দোলনের সংগ্রামে নেতৃত্বে ছিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর থেকে গৌরব, ঐতিহ্য আর সমৃদ্ধির ইতিহাসে আপ্লুত শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে এমন প্রশ্ন বিভিন্ন মহলে বারবারই ঘুরে ফিরে এসেছে। এরপরও প্রত্যাশা দেশের সীমানার গণ্ডি পেরিয়ে সম্মান আর মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাক তার স্বরূপ। 1921 থেকে 2017, 97তে পা প্রায় শতবর্ষীয় বিশ্ববিদ্যালয় প্রথম রক্ত মেখেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর 1962, 66, 69 আর সবশেষ 71-এর মহান মুক্তিযুদ্ধ, যে বিশ্ববিদ্যালয়ের চেতনা উপহার দিয়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, একটি স্বদেশ ভূমি আর মহান স্বাধীনতার স্থপতি। সে চেতনার জোরে বাঙালি জাতির জীবনে একখণ্ড আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাঁক জানে হাজারো স্বপ্ন, দীর্ঘশ্বাস আর সম্ভাবনার গল্প। আছে আক্ষেপও, তবু পাওয়া আর না পাওয়ার সমীকরণের বাইরে সামনে এগিয়ে যাবার প্রত্যয় শিক্ষার্থীদের। ফার্স্ট টাইমে
ভর্তি না হতে পারার কারণে আমি কোথাও পড়ি নাই। সবার সাথে কিভাবে একসাথে চলতে হয়, একসাথে থাকতে হয়, এই যে শিক্ষাটা, এটা আমার মনে হয় হল লাইফ থেকেই শেখা সম্ভব। ক্যাম্পাসে, হেঁটে, ক্লাসে, বাইরে, বারান্দায়, আড্ডায় সবকিছুতেই মানে আমাদের জন্য শিক্ষণীয় এবং শিক্ষাটাকে কাজে লাগানোর একটা ক্ষেত্র তৈরি করছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। সময়ের সাথে চিরসবুজে ক্যাম্পাস উন্নয়নের তকমায় ঢাকা পড়ছে ইট বালি পাথরের আদতে। তবে কৃত্রিমে জৌলুস বাড়ার সঙ্গে শিক্ষার মান বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শুধুই হতাশা। বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করেন, শীর্ষ নির্বাহী যারা 3 জন, সব রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান। যোগ্যতা, অভিজ্ঞতা প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন করা হয় না কোনো সময়। এত সীমাবদ্ধতার পরও জ্ঞান, প্রজ্ঞা আর সম্প্রীতির সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী, এমনটাই যাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাঙ্কিং এর কথা যেটি বলা হয়, এটি একটি বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় এই বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করে না, সেই কারণে যে অবস্থানে থাকার কথা সেই অবস্থানে অনেক সময় আমরা দেখি না। অল্প খরচে কত মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ধারণা র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকবে। এভাবেই রঙিন আলোক ছটায় রাতের আবহে হাজারো বছর গৌরব আর অর্জনে জলজল করুক প্রিয় বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গেরিলা কমান্ডার ও মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নানা জটিল রোগে আক্রান্ত শহীদুল হক সুইডেনে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা মামা বাহিনীর প্রধান ছিলেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরের মেলাঘর ইউনিটের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। শহীদুল হকের সাক্ষীতেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল 2-এর কাদের মোল্লার 6টি অপরাধ প্রমাণের ভিত্তিতে ফাঁসির রায় দেন তারা। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুপুরের সময় আরো থাকছে। শৈশবের বান্ধবী রকুজ্জোকে বিয়ে করলেন লিওনেল মেসি। বন্ধু স্বজনদের অভিনন্দনে মুগ্ধ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। প্রায় 150 বছরের পুরনো সিলেট নগরীর কোনো রাস্তাই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। নগরীর অধিকাংশ সড়ক অপ্রশস্ত হওয়ায় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে না ঠিক মতো, যদিও পাল্লা দিয়ে বাড়ছে উঁচু ভবনের সংখ্যা। অবশ্য আসার কথা হলো, নগরীর রিকাবি বাজার থেকে সুবিদ বাজার সড়কে দুপাশ ভেঙে 2 লেন করছে সিটি কর্পোরেশন। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিং। নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার ও জিন্দাবাজার সড়ক, দুটি গাড়ি পাশাপাশি চলাচল করাও মুশকিল। অথচ এই এলাকায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ডিসি, এসপি অফিস, আদালত, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর রাস্তার পাশে সারি সারি উঁচু ভবন। প্রয়োজনের তুলনায় রাস্তা অপ্রশস্ত হওয়ায় প্রায়ই লেগে থাকে যানজট। এতে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। রাস্তাঘাট হয় নাই, যার কারণে সমস্যাটা আর সৃষ্টি। শহরের যে আকাঙ্ক্ষা যেভাবে বাড়ছে, এই তুলনায় রাস্তাগুলা বড় হওয়া দরকার। চলাফেরার সমস্যা, আপনার এই যে রাস্তাঘাট ছোট, গাড়ি ঘোড়া যানজট হয়। ফুটপাতটা খোলা রাখুন, তার কাস্টমারও দোকানদারও পাইবা, আর আমরা জনগণ যারা আছি রাস্তাঘাট আরতাম চাই, তারাও আরতাম পারবো। ফায়ার সার্ভিস জানায়, কোথাও আগুন লাগলে রাস্তার কারণে বড় গাড়ির পরিবর্তে ছোট গাড়ি পাঠাতে হয়। এতে নানা সমস্যায় পড়তে হয়। ওইসব এলাকায় যদি আমরা টার্নটেবল লেডার, বড় লেডার সংযুক্ত গাড়ি ব্যবহার করতে পারি, তাহলে কাজটা সুবিধা হয়। সিলেটের রাস্তা প্রশস্ত করার দাবি দীর্ঘদিনের, কিন্তু কোনো জনপ্রতিনিধি এদিকে নজর দেননি। অবশ্য পুলিশ লাইন সহ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ভেঙে বর্তমানে চলছে রিকাবি বাজার টু সুবিদ বাজার সড়ক প্রশস্তকরণের কাজ। মেয়র জানালেন, নগরবাসীর সাথে থাকলে ভবিষ্যতে বাকি সড়কগুলো প্রশস্ত করা হবে। মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন, জেলা পুলিশ লাইন, এগুলা বাংলাদেশ বেতার, সব ইম্পর্টেন্ট এখানে অবস্থান করতেছে অফিস। সেই ক্ষেত্রেও আমাদের এই রাস্তা এবং পিছনে সামনের দিকে গেলে আমরা সাগরদিঘা ডিজিএফআইয়ের অফিস, এই নিয়ে এন্টায়ার এই সাইডটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে প্রশস্ত করে নিয়ে যাওয়ার জন্য। 1878 সালে প্রতিষ্ঠিত সিলেট পৌরসভা 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। নগরীর মোট সড়কের দৈর্ঘ্য 568 কিলোমিটার। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।
টাঙ্গাইলের পৌরসভায় কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা বেড়ে যাওয়ায় যানজট ভয়াবহ রূপ নিয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। এদিকে যানজটকে প্রধান সমস্যা উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের পৌর এলাকায় দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা। নগরবাসীর অভিযোগ, এর বেশিরভাগেরই লাইসেন্স না থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ, অদক্ষ চালক ও আইন না মেনে গাড়ি চালানোয় প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে নির্দিষ্ট সময়ে স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। টাঙ্গাইল শহরে হাজার হাজার অটোরিকশা এবং সিএনজি চলে, এর কোনো রেজিস্ট্রেশন নেই, এর কোনো পরিসংখ্যান নেই, কারো কোনো অনুমোদনও লাগে না। এরা কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা যে লটা আইনটা সে জানে না বিধায়ী যেখান থেকে সেখান থেকে গাড়িটা ঢুকিয়ে দেয়। অদক্ষ চালক, রিক্সার ড্রাইভার যত যেখানে সেখানে গাড়ি রাখে, হাঁটায় যায় না। যানজটের কারণে দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকতে হচ্ছে লাইসেন্সধারী অটোরিকশা চালকদের। তাদের দাবি, লাইসেন্সবিহীনদের ব্যাপারে ব্যবস্থা না নেয় ক্ষতির মুখে পড়ছেন তারা। গাড়ি চালাইতে পারতেছি না, আমাদের সংসার চালা খুব কষ্ট হয়ে গেছে। দেখেন অনেক গাড়ির লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স আছে কিন্তু যার লাইসেন্স নাই সেটাই যে জানবা যায়। দিনে এখন 400-500 টাকা কামাই হয়, এখন তার বেশি কামাই করা যায় না। তবে যানজটের কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই যানজট নিরসনের জন্য আমরা চেষ্টা করতেছি। আসলে এই বিষয়টি যদি পৌরসভা একটু আন্তরিক হয় তাহলে আমার মনে হয় অটোরিকশার যে নির্যাতন থেকে আমার টাঙ্গাইলবাসী পরিত্রাণ পেতে পারে। টাঙ্গাইল পৌরসভায় প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, টাঙ্গাইল। পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি বেড়ে বিভিন্ন উপজেলা পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। হ্যাঁ কাজল, পাহাড় থেকে নেমে আসা হঠাৎ করে যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সিলেটের আরো 5টি উপজেলায় এবং মৌলভীবাজারের 2টি উপজেলায়। এগুলো হলো মূলত যে হাকালুকি হাওর যেটি রয়েছে, এই হাকালুকি হাওরের পাশের যে 5টি উপজেলা এবং এখানের যে কুশিয়ারা নদী আছে, সেই কুশিয়ারা নদীর যে পাড়ের যে উপজেলাগুলো রয়েছে সেই সবগুলো উপজেলা গত 5 দিন থেকে পানিতে নিমজ্জিত হয়ে আছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং আমি আছি এখন ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবং আমাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি মূল উপজেলা সদরে। এই উপজেলা সদরে এখন অনেকটা কোমর পানি, আবার অনেক জায়গায় হাঁটু পানি। এবং এই আকস্মিক বন্যার কারণে উপজেলার প্রায় 50টি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং এই ফেঞ্চুগঞ্জের পাশাপাশি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এবং মৌলভীবাজারের বড়লেখা এবং জুরি উপজেলা, এছাড়া সিলেটের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা, এই সবগুলো উপজেলার শত শত গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। এবং যেহেতু এই হঠাৎ করে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, এরপরে প্রশাসন এখনো পর্যন্ত সবগুলো উপজেলায় ত্রাণ বিতরণ শুরু করেনি এবং এলাকার মানুষের চলাচলের একমাত্র যোগাযোগ ব্যবস্থা এখন নৌকা দিয়ে পারাপার করছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা। আমি কথা বলবো, আমাদের সাথে আছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস। এই বন্যা পরবর্তী সময়ে আপনাদের প্রস্তুতিটা কি আছে? আমাদের এই মুহূর্তে বন্যা সম্পূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রচুর পরিমাণে ত্রাণ ইতিমধ্যে সংগ্রহ করে রাখা আছে। আমি কিছুক্ষণ আগে ত্রাণ বিতরণ করে আসলাম যারা বন্যা উপদ্রুত এলাকা এবং ফ্লাড উপদ্রুত এলাকায় বেশিরভাগ করে আসলাম, অনেকগুলো করে আসছি। এবং আমাদের ফেঞ্চুগঞ্জের যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ রয়েছে, আমাদের ইউএনও আমাদের ডিসি সাহেবের সহযোগিতা এগুলো হচ্ছে। আর আমি নিজে মাঠে আছি। কতদিন হলো? এটা তো প্রায় 5-7 দিন হয়ে গেছে, কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত গত 5 দিন ধরে হয়েছে। এবং পানি, সবচেয়ে ভয়ানক যে বিষয়টা হলো যে পানিটা দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ হলো যে আমাদের কুশিয়ারা নদীর উপরে কিন্তু আসাম প্রভিন্সের পানি কুশিয়ারা নদী দিয়ে যায়, সুরমা নদী দিয়ে যায়। আমাদের ফেঞ্চুগঞ্জ হলো এই 2টা নদীর মধ্যে বড় নদী এবং এখানে যে পানিটা আসছে এবং তারই সাথে সাথে ভারত থেকে আসছে এবং অতিবৃষ্টি ফেঞ্চুগঞ্জ বা আমাদের বাংলাদেশে অতিবৃষ্টির কারণে। এবং ধন্যবাদ আপনাকে কাজল। আপনি যেমনটি শুনলেন যে এই পানিগুলো মূলত ভারত থেকে আসছে এবং এই ফেঞ্চুগঞ্জের পাশেই রয়েছে ভারতের আসাম এবং মেঘালয় এবং ত্রিপুরা, এই 3টি রাজ্য থেকে পানি এসে সিলেটে ঢুকছে এবং হাকালুকি হাওর, সেই সাথে সুরমা নদী এবং কুশিয়ারা নদী, এই সবগুলো নদী হয়ে
ঢুকছে এবং এ কারণেই প্রতিনিয়ত পানি বাড়ছে এবং আজকে আমাদেরকে স্থানীয় জনপ্রতিনিধি যেমন বললেন যে আজকে আরো পানি বাড়তে শুরু করেছে এবং এভাবে যদি চলতে থাকে হয়তো আরো আগামীকাল আরো ভয়াবহ রূপ নেবে সিলেটের বন্যা পরিস্থিতি। কাজল। দর্শক, সিলেটে পাহাড়ি ঢলে প্রায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার অবস্থা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ। চলে যাচ্ছে পরের সংবাদে। নওগাঁর সাপাহার সীমান্তে চোরা কারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির 2 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় 7 চোরা কারবারিকে আটক করা হয়েছে। বিজিবির 14 ব্যাটালিয়নের কমান্ডার কর্নেল আলী রেজা জানান, ভোরে সাপাহারের হাপানিয়া সীমান্তের 0 পয়েন্ট এলাকা দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে একদল গরু ব্যবসায়ী। এ সময় ধাওয়া করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিজিবির 2 সদস্যকে কুপিয়ে আহত করে চোরা কারবারিরা। পরে অভিযান চালিয়ে 7 চোরা কারবারিকে আটক করা হয়। মহাপরিকল্পনা নিয়ে বাগেরহাট মংলা থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত পরিধি বেড়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর। গণপূর্ত মন্ত্রণালয় পরিধি বাড়ানোর অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে। কেডিএর বর্ধিত এসব স্থানে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, 5 তারকা হোটেল ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিভিন্ন দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর মংলা মাস্টার প্ল্যানের আওতায় 373 বর্গ কিলোমিটার এলাকা পরিধি বাড়িয়েছে। সব মিলিয়ে কেডিএর পরিধি এখন 824 বর্গ কিলোমিটার। 1961 সালে যাত্রা শুরু করার সময় মাস্টার প্ল্যানে পরিধি ছিল 181 বর্গ কিলোমিটার। কেডিএর প্রধান প্রকৌশলী জানান, খুলনা অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নের কথা চিন্তা করে মূলত এই প্রতিষ্ঠানটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তবে বর্ধিত ভূমির ব্যবহার বাড়ানোটাই হবে মূল লক্ষ্য। মংলা এবং নোয়াপাড়াকে অন্তর্ভুক্ত করে এখন আমাদের 41 স্কয়ার কিলোমিটার। এই ব্যাপক এরিয়ার আসলে আমাদের ল্যান্ড ইউজটা মূলত হচ্ছে মূল বিষয়। ল্যান্ড ইউজটাকে ডিমার্কেশন করা আছে, কোথায় কিভাবে বাস্তবায়িত হবে, শহর কিভাবে গড়ে উঠবে। মংলা মাস্টার প্ল্যানের আওতায় যশোরের নওয়াপাড়া থেকে দক্ষিণে মংলা ছাড়াও পূর্বে খুলনা রূপসা ও দিঘলিয়া উপজেলা এবং পশ্চিমে ভটিয়াঘাটা উপজেলার কোয়াবাজার পর্যন্ত বর্ধিত করা হয়েছে কেডিএর সীমানা। সম্পূর্ণ কাজটাই আমরা কনসার্ন মিনিস্ট্রিতে ওটা প্রেরণ করার পর মিনিস্ট্রি এটা অনুমোদন দিয়েছে, শুধু একটা গেজেট প্রকাশ হওয়ার অপেক্ষায় আছে। কেডিএর সীমানা বৃদ্ধির ফলে খুলনা অঞ্চলে নগরায়ন হবে পরিকল্পিতভাবে এবং উন্নয়ন দৃশ্যমান হবে। এছাড়া পদ্মা সেতু নির্মিত হলে খুলনা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের চাপ বাড়বে। সেসব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কেডিএ চেয়ারম্যান। আমরা যেটা ময়ূরী আবাসিক প্রকল্প একটু সাইডের দিকে নিয়েছি, এরপরের প্রকল্পটা আরেকটু সাইডের দিকে নেব। মাঝখানে জায়গা ওইটা অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে। মাস্টার প্ল্যানের আওতায় খুলনা মংলা মহাসড়কের 2 পাশে অবস্থিত ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়ন থেকে মংলা পোর্ট পৌরসভা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের জন্য উন্নয়ন প্ল্যান প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে 3 বিঘা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী একটি সূর্যপুরী আম গাছ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন দেখতে। গাছের মালিক ও স্থানীয়রা স্থানটিকে একটি পর্যটন স্পট করার দাবি জানিয়েছেন। আর গাছটি সংরক্ষণের পাশাপাশি পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। জিয়াউর রহমানের বকুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রাম। একটি আম গাছ গ্রামটির পরিচয়কে আরো সমৃদ্ধ করেছে। সূর্যপুরী জাতের এই আম গাছটি 3 বিঘা জমি জুড়ে ছড়িয়ে দিয়েছে তার ডালপালা। প্রতিদিনই গাছটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মোবাইলের মাধ্যমে দেখেছি যে এই ঠাকুরগাঁও জেলার মধ্যে একটা ঐতিহাসিক আম গাছ আছে, এই জন্য আমার পরিবার সহকারে আসছি দেখার জন্য। এত বড় আম গাছ কখনো দেখতে পাইনি, আজকে দেখে অনেক আনন্দ লাগতেছে। দেখার মতো গাছ আর কি, আর ফলও হয় খুব সুন্দর এবং মিষ্টি জাতীয় ফল। গাছটিকে ঘিরে পর্যটন স্পট গড়ে তোলার দাবি স্থানীয়দের। আর এটির রক্ষণাবেক্ষণে সরকারি সহায়তা চাইলেন মালিক। আমাদের বালিয়াডাঙ্গির ঐতিহ্য এই আম গাছটা মানে ফ্রন্টে আসছে, সবার নজরে আসছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। এটি যদি সঠিক ব্যবস্থাপনা নেওয়া যায়, এটি ভালো একটা উদ্যোগ নেওয়া যায় সংরক্ষণের এবং পরিবেশ, তাহলে আমার মনে হয় যে এটি একটি এলাকায় একটা ভালো পিকনিক স্পট হিসেবে এটা হতে পারে। এখানে যদি একটা ছোটখাটো পিকনিক স্পট করতে পারি, কিন্তু টাকা পয়সার জন্য জোটাইতে পারতেছি না। যদি সরকার সহযোগিতা দিত কিছু, তাহলে আমরা এটা একটু সৌন্দর্য করতাম। অবশ্য জেলা প্রশাসক গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। বালিয়াডাঙ্গিতে আমাদের যে সূর্যপুরী আম গাছটা আছে, এটাও কিন্তু মানে সংরক্ষণের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এখানেও একটা পর্যটন কেন্দ্র, একে কেন্দ্র করে গড়ে ওঠার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রায় 200 বছর
বছরের পুরনো এই আম গাছটিতে 18টি মূল শাখা ও শতাধিক প্রশাখা রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেশের বাইরের খবর, মালয়েশিয়ায় 51 জন অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে বেশিরভাগই নেপাল, মিয়ানমার ও বাংলাদেশি শ্রমিক বলে জানান ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুরে সেরি মুস্তফা। শুক্রবার কুয়ালালামপুরের পেতালিং জায়া ডরমেটরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ই কার্ড নিবন্ধনের সবশেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল 30শে জুন, আর তা শেষ হওয়ার পরই এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অবৈধ শ্রমিকদের আটক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ এবং 2018 সালের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছে দ্য মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। তাদের দাবি, জটিল নিবন্ধন প্রক্রিয়া এবং কাজের ধীর গতির জন্য অবৈধ শ্রমিকরা সময় মতো নিবন্ধিত হতে পারেনি। এছাড়া সরকার ই কার্ড বিনামূল্যে দিলেও শ্রমিকদের কাছ থেকে তাদের নিয়োগকর্তারা 5 থেকে 10 হাজার রিঙ্গিত করে অর্থ নিয়েছেন বলেও অভিযোগ করেছেন অনেকে। অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 30 দিন বাড়ানোর পর বৈধ কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বিভিন্ন কারণে যারা আগের 90 দিনে সৌদি ছাড়তে পারেননি তারা এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সৌদি আরবের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 24শে জুন থেকে আরও 30 দিন বাড়ানোর ঘোষণা দেয়। সৌদি সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, বিভিন্ন কারণে আগের 90 দিনে যেসব কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশি সৌদি আরব ছেড়ে যেতে পারেননি তারা নতুন মেয়াদের এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি সরকার এখানে সময়ের 1 মাস দেওয়ার কারণে আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয়েছে। এখন এই 1 মাসের সময়ের কারণে অনেক স্বস্তি পেয়েছে। সৌদি সরকার আমাদের 30 দিনের সময়সীমা বাড়াইছে, এতে করে আমরা উপকৃত হয়েছি। আমি আশা করি 30 দিনের মধ্যে এই সমস্ত প্রবাসী ভাইরা অবৈধভাবে আছেন তারা ঠিক মতোই বাংলাদেশে যেতে পারবেন। যে 30 দিন মেয়াদ বাড়াইছে বাংলাদেশ সৌদি গভর্নমেন্টে, আমি মনে করি যে এতে বাংলাদেশের শ্রমিকদের অনেক উপকার হবে। এই 30 দিন সময়ের জন্য সৌদি সরকার অনেক অনেক ধন্যবাদ। ভাইয়েরা কাগজপত্র ঠিক করে দিতে পারবে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। সাধারণ ক্ষমার এই নতুন মেয়াদের মধ্যেই অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের সৌদি আরব ত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি অবৈধ যদি এখানে থেকে থাকে আরো বেশি পরিমাণে, কারণ এই 1 মাস পরে কিন্তু একটা চিরুনি অভিযান হবে। ওই চিরুনি অভিযানে যদি আমাদের কোনো কর্মীরা যদি সেই করে অবৈধ হিসেবে চিহ্নিত হয়, তাহলে কিন্তু তাদেরকে সাহায্য করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। দূতাবাসের পক্ষ থেকে সবার আমরা বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানাবো, যারা অবৈধভাবে এইভাবে আছে তারা যেন এই আউটপাসের সুবিধাটা নিয়ে দেশে ফেরত যায়। নির্ধারিত সময়ের পর অবৈধ অভিবাসীকে আটক করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাসে বিশেষ বার্তা পাঠিয়েছে সৌদি প্রশাসন। পাশাপাশি নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করার আহ্বান জানানো হয়। 25 জুন শুরু হওয়া নতুন ক্ষমার এ মেয়াদ শেষ হবে 24শে জুলাই। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে এক চিকিৎসক নিহত হয়েছেন। মারা গেছেন হামলাকারীও। আহত হয়েছেন অন্তত 6 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ব্রোনক্স লেবানন হাসপাতালে এলোপাতারি গুলি ছোড়ে ওই ব্যক্তি। নিউ ইয়র্ক পুলিশের প্রধান মুখপাত্র জানান, হামলাকারীর নাম হেনরি বেলো। তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগের সাবেক চিকিৎসক ছিলেন। ইতোমধ্যে তার ছবি গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলে হামলাকারীর লাশ পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে হামলা চালানোর পর সে নিজেও আত্মহত্যা করে। এই ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। অবশেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বিসিবির হাই পারফরমেন্স দল। আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে 16 সদস্যের এইচপি দল। এছাড়া প্রধান কোচ সাইমন হেলমুটের সাথে আরও 3 কোচিং স্টাফ থাকছেন সফরে। অস্ট্রেলিয়ায় কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকলেও স্থানীয় কয়েকটি দলের সাথে 5টি ওয়ানডে
ও 2টি 3 দিনের ম্যাচ খেলার কথা রয়েছে বিজয় রনিদের। আসনের সফরকে সামনে রেখে গেল 2 সপ্তাহ ধরে অনুশীলন করে আসছে এইচপি দল। তবে ঈদ উল ফিতরের জন্য 25 জুন পর্যন্ত চলে ক্যাম্প। ছুটি শেষে এরই মধ্যে ক্রিকেটাররা যোগ দিয়েছেন ক্যাম্পে। 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 93 রানে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানে এবং মহেন্দ্র সিং ধোনির 50-তে 251 রানের মাঝারি মানের সংগ্রহ তোলে টিম ইন্ডিয়া। জবাবে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 158 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এন্ডিকায় অবশ্য শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র 11 রানেই সাজঘরে ফিরে যান ইনফর্ম শিখর ধাওয়ান। বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও। তবে তৃতীয় উইকেট যুবরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলে ওঠেন রাহানে। ইউভি 39 রান করে সাজঘরে ফিরলেও অজিঙ্কা তুলে নেন 50। এরপর ধোনির আরও একটি দায়িত্বশীল ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ দাঁড়ায় 50 ওভারে 251। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। জেসন মোহাম্মদ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও 40 রানে তিনি ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ইনিংস। ভারতের হয়ে কুলদীপ যাদব ও অশ্বিন নিয়েছেন 3টি করে উইকেট। এবার ফুটবল জাদুঘরের বিয়ের খবর। সম্পূর্ণ হলো লিওনেল মেসির বিয়ের আনুষ্ঠানিকতা। আজ সকালে শৈশবের বান্ধবী আন্তোয়েলার রকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই আর্জেন্টাইন সুপারস্টার। এদিকে বছরের অন্যতম আলোচিত এই বিয়েকে ঘিরে মেসির শহর রোজারিওতে বসেছিল তারার মেলা। ক্লাব সতীর্থ থেকে শুরু করে জাতীয় দলের বন্ধুরাও উপস্থিত ছিলেন এই আনুষ্ঠানিকতায়। বিয়ে তো অনেকেই করেন, তবে মেসি রোকোজ্জো জুটির এই আনুষ্ঠানিকতা যেন সব আলোচনার ঊর্ধ্বে। গেল কদিন ধরে দেশি বিদেশি গণমাধ্যমগুলোতেও সংবাদের শিরোনাম এই বিয়ে। অনেকে তো আবার বলেও দিয়েছেন শতাব্দীর সেরা বিয়ে হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের এই মহাপ্রণয়। বিশ্বের লাখো কোটি ভক্তদের যেমন আগ্রহের কেন্দ্রে ছিল মেসির বিয়ে, তেমনি আলোচনায় ছিল তার সহধর্মিণী রোকোজ্জোর বিয়ের পোশাকটিও, যেটি বিশেষভাবে নকশা করে আনা হয়েছিল স্পেন থেকে। যে কাজটি করেছিলেন বার্সেলোনার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রোসা ক্লারা। সময়ের সেরা এই ফুটবলার 30 বছর বয়সে বিয়ে করলেও বান্ধবীর সঙ্গে এক ছাদের নিচে আছেন অনেকদিন ধরেই। 2012 সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান থিয়াগো। 2015 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র সন্তান ম্যাতেও। এই বিয়েতে তারাও ছিলেন বাড়তি এক আকর্ষণ। মেসির বিয়ে অথচ তারার মেলা বসবে না, তা কি হয়? তাই তো এদিন রোজারিওর সিটি সেন্টারে দেখা মিলল বিশ্বের সব উজ্জ্বল নক্ষত্রের। লুইস সুয়ারেস, হাভিয়ার মাসচেরানো, আনহেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, পিকে শাকিরা জুটি সহ আরো কত তারকা, সঙ্গে তাদের বান্ধবীরাও, যা এই বিয়ের অনুষ্ঠানকে করে তুলেছিল আরো বর্ণিল। তবে কিছুটা সমালোচনারও জন্ম দিয়েছে বছরের আলোচিত এই বিয়ে। কেননা এখানে আসার নিমন্ত্রণ পাননি পেপ গার্ডিওলা, লুইস এনরিকে সহ মেসির কোনো প্রশিক্ষকই। শুধু তাই নয়, ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো মারাদোনাও। মেসি রোকোজ্জোর সম্পর্কের শুরু শৈশব থেকেই। মাত্র 5 বছর বয়সে যে হাত ধরেছিলেন তারা, সেটা আরো সুদৃঢ় হলো রোজারিওতে। মাঝে অবশ্য নানা টানাপোড়েনে ভাটা পড়েছিল সম্পর্কে, তবে তাতেও ভালোবাসা কমেনি এতটুকু, যে টান আবারও তাদের আবদ্ধ করেছে জাগতিক দুনিয়ার সবচেয়ে মধুর বন্ধনে। এসএম ইকবাল, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শোক আর শ্রদ্ধায় হলে আর্টিজানে নিহতদের স্মরণ। জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান। জঙ্গিদের ফরেনসিক রিপোর্টে শক্তিবর্ধক ওষুধ সেবনের আলামত মেলেনি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সফল, বড় ধরনের নাশকতার সক্ষমতা নেই দাবি পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। 10 মাসেও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএমপি। হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের আশ্বাস। তথ্যের নিরাপত্তা নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। ডাল, ছোলা সহ সব নিত্যপণ্যের দরই নিম্নমুখী। এবং নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য জটিলতা কাটছে শিগগিরই। চলতি মাসে বসবে প্রথম স্প্যান। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।